আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে আসছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র প্র্যাকটিশনার ব্যারিস্টার মোহাম্মদ ইব্রাহিম খলিল। ব্যারিস্টার ইব্রাহিম খলিল, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার সাথে আমরা ইংলিশ লিগাল সিস্টেমে আইন পড়াশোনা করছি, এটাকে একজন ছাত্রকে রেখেছি। আই শুড সে হবু ব্যারিস্টার হবেই অনামিকা আফরোজ। অনামিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আমি শুরু করি ব্যারিস্টার ইব্রাহিম খলিল, তোমাকে দিই। তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জীবন যদি একটু বলো। আমার স্কুলিং হয়েছিল নোয়াখালীতে। নোয়াখালীর ব্রাজরান্দ উচ্চ বিদ্যালয় থেকে আমি আমার স্কুলিংটা শেষ করে নোয়াখালীতে ইন্টারমিডিয়েট পড়েছিলাম, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ থেকে। আচ্ছা। তারপরে আমি যেটা এখন জগন্নাথ ইউনিভার্সিটি, ওখান থেকে গ্র্যাজুয়েশন অ্যান্ড মাস্টার্স করে তারপরে আই ওয়েন্ট টু লন্ডন। আর সেখান থেকে ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন থেকে আমি গ্র্যাজুয়েশন করে ইনস অফ কোর্ট স্কুল অফ ল আইসিএসএল থেকে আমি পিজিডিএল যেটাকে বলা হয়, আর সেটা সম্পূর্ণ যেটা বার ভোকেশনাল কোর্স হিসেবে তখন পরিচিত ছিল। এন্ড আই ওয়াজ ইট ওয়াজ দ্য লাস্ট ব্যাচ, আমরাই আইসিএসএল এর লাস্ট ব্যাচ ছিলাম। তারপরে ইট ওয়াজ কনভার্টেড টু দ্য সিটি ইউনিভার্সিটি। রাইট, ওকে। আর কল হয়েছিল কথা থেকে? by the I was called to the bar in 2006 by the Honorable Society of Lincoln City. সোসাইটি অফ লিঙ্কন সিন। সো লিঙ্কন সিনে যেদিন কল হয়, সে উইক পরে আমরা ফটো পোজ করেছিলাম। সেই ফটো পোজের পরিবেশ একটু নিয়ে যেতে চাই তোমাকে আমি। যদি পাশে উইক রাখা আছে, উইকটা যদি একটু পরে নাও। থ্যাংক ইউ। ইন দ্য মিন টাইম আমরা টিভি স্ক্রিনে তোমার কিছু কল টু দ্য বারের মেমোরিও দেখে নিব। তুমি লো পড়তে আসছো কেন? আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল আসলে কমার্স ব্যাকগ্রাউন্ড। সেই কারণে জিজ্ঞেস করলাম। আমার মনে হচ্ছিল যে আমি ইন্ডিপেন্ডেন্ট কিছু করতে চাচ্ছিলাম, যেটা আমার জন্য আসলে তখন আই হ্যাড টু চুজ অল্টারনেটিভ, আর সেটাই ছিল লিগ্যাল প্রফেশনে আসাটা। এটা বড় ভালো একটা প্রফেশন, ইন্ডিপেন্ডেন্ট ভোকেশন। ওই চাওয়া থেকেই মূলত আসা। এমনি ফ্যামিলিতে কেউ কি আইনজীবী আছেন? আমি বলা যায় আমার ফ্যামিলিতে আমি ফার্স্ট জেনারেশন লয়ার। আচ্ছা। অনামিকা? জি স্যার। তুমি কোথায় পড়াশোনা করছো এবং কি পড়াশোনা করছো? স্যার, আমি হচ্ছে গিয়া মানে কারেন্টলি আই এম আ ফাইনাল ইয়ার এলএলবি স্টুডেন্ট, ব্রিটিশ ল স্টুডেন্ট আন্ডার ইউনিভার্সিটি অফ লন্ডন এক্সটার্নাল প্রোগ্রাম হুইচ ইজ দেলসলে সাউথ লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ। এখানে আমি এখন পড়ছি। তো ল পড়ছো কেন? ল পড়ছি স্যার, অ্যাকচুয়ালি ইট ওয়াজ মাই ফাদার্স ড্রিম। আমার বাবা চেয়েছিল যে মেয়ে ব্যারিস্টার হবে। আচ্ছা। আর আমার বাবা প্রায় একটা কথা বলে যে ট্রু বিউটি ইজ রিফ্লেক্টেড ইন ওয়ানস বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার। রাইট। তো আমার মনে হয়েছে এটা আমি কোন পেশার মাধ্যমে আমি পেতে পারি। তো আমার এটা লয়ের মধ্যে চলে আসছে। আর আরেকটা কি, মেবি ইটস আ লিটল বিট ফানি, বাট দেয়ার ওয়াজ আ ভেরি ফেমাস টিভি শো কেডি পাঠক, আদালত। তো এটা আমার বাবা খুব মনোযোগ দিয়ে দেখতো। তো আমি ওটা দেখতাম। তো আমি যখন আমি দেখতাম একটা লোক কালো কোট পরে কনফিডেন্সের সাথে সে সত্যের জন্য লড়াই করে যাচ্ছে। ওইটা দেখে আমারও ইচ্ছা যে আমিও একদিন এই কালো কোটটা পরে আমিও কোর্টে যাব। ওইখান থেকে আমার আইনের প্রতি ভালোবাসা চলে এসেছে। আজকে তো কালো কোট পরে আছো। এখন এটা তো আমি এখানে পড়ে এসেছি, কিন্তু কোর্টে গিয়ে বলা সবার সামনে নিজের লজিক, নিজের আর্গুমেন্ট দিয়ে, সেটা তো একটা আলাদা ধরনের মায়া বা আলাদা ধরনের ভালোবাসা সেটা। রাইট। তোমার পরিবারে আইনজীবী কেউ আছেন? না, আমার পরিবারে কেউ নাই। আল্লাহ যদি চায় দেন আই উইল বি দ্য ফার্স্ট জেনারেশন লয়ার। তোমার বাবা মা কি করেন? আমার বাবা হচ্ছে গিয়ে বেসিক্যালি হি ইজ আ সার্ভিস হোল্ডার ইন শিপিং ইন্ডাস্ট্রি এন্ড আমার মা হাউসওয়াইফ। রাইট। তোমার বাবা মাকে অসংখ্য সালাম আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। তোমাকে একটা প্রশ্ন করতে চাই। জি স্যার। তুমি যখন কোয়ালিফাইড ব্যারিস্টার হবে, জি স্যার, আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে তোমাকে দুজন ক্লায়েন্ট রেফার করি যারা অসহায়, যাদের ফিস দিয়ে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ থাকবে না, এরকম দুজনকে রেফার করি, তুমি তাদেরকে বিনা ফিসে হেল্প করবে কিনা? স্যার কেন না, কারণ তারা তো হচ্ছে গিয়া মানে এই লিগ্যাল ফিল্ডেরই পার্ট। তো তাদের তো আমার সাহায্য করা উচিত অ্যাজ দ্য হিউম্যান বিইং, অ্যাজ দ্য সিনিয়র। সো আই উড ডেফিনেটলি ডু দ্যাট। আমি অনেক খুশি হব হেল্প করতে পারলে। ভেরি গুড, থ্যাংক ইউ। ব্যারিস্টার ইব্রাহিম খলিল, তোমার কাছে আসছি। একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি, ব্রিটিশ নিউজ পেপার একটা রিপোর্ট। সেটা হেডলাইনটা হচ্ছে, আমরা স্ক্রিনও দেখতে পাচ্ছি সেই রিপোর্টটা, হিজাবি শাহিদ ফাতিমা কেইসি স্ট্যান্ডস উইথ প্রিন্স হ্যারি ইন ল্যান্ডমার্ক ব্যাটল। হিজাবি মানে হিজাব পরে একটা মেয়ে ফাতিমা কেইসি কিংস কাউন্সিল হয়ে গেছে, ক্রিমিনাল প্র্যাকটিশনার। সে প্রিন্স হ্যারির কেসকে সে আদালতে নিয়ে এসে লড়াই করছে। এরকম আমাদের মেয়েরা ব্রিটেনে আইন পেশায় কত দূর এগিয়েছে। হ্যাঁ, এটা আমি দেখেছিলাম, এই নিউজটা এসেছিল। ফাতেমা
যদি আমি ভুল না করে থাকি, she was honored by her majesty back in 2016 as a queen council. Right, okay. এখন তো কিং কাউন্সিল হলো, যেহেতু কুইনের পরে আগে কিউসি ছিল আর কি। কিউসি ছিল। হুম, তো উনি she has done very well, যেটা আমি বলবো। উনি শুধু প্রিন্স হ্যারির কেস দিয়েই না, এর বাইরে অসংখ্য কেস করেছে, যে দ্যাট হ্যাজ ল্যান্ডমার্ক কেসেস হয়েছিল, যেখানে কমার্শিয়াল ল ইনভলভ ছিল, হিউম্যান রাইটস ইনভলভ ছিল। আর প্রিন্স হ্যারির কেসটা স্পেশালি ওয়েল সার্কুলেটেড হওয়ার কারণ, হি বিলংস টু দ্য রয়্যাল ফ্যামিলি থেকে স্টেপ ডাউন করার কারণে তার প্রোটেকশনের যে হোম সেক্রেটারি যা প্রোটেকশনটাকে যেভাবে বন্ধ করে দিয়েছিল, সেটাকে ডিফেন্ড করতে গিয়ে ফাতেমা তার পক্ষে কোর্টে গিয়েছিলেন। এটা ওয়েল সার্কুলেটেড কেস ছিল, দো ওই কেসে হেরে গিয়েছিলেন ব্যাক ইন 2025-এ। বাট আমি বলবো এটা হিজাব হিসাবে আসলে ইয়ে করা না হয়, একটা ফিমেল লয়ার হিসাবে, একটা মুসলিম হিসাবে উনি অনেক অনেক দূর গিয়েছেন, আর সেটা অনেকের জন্য একটা পথ প্রদর্শক হিসাবে কাজ করতেছে ওই সোসাইটিতে আমাদের মেয়েদের জন্য। কোনো হিজাব বা কালচার কিংবা ধর্ম কোনো নাথিং ক্যান প্রিভেন্ট, ওর ইচ্ছা শক্তিটাই ছিল, ওর ডিটারমিনেশনটা ছিল টু রিচ দেয়ার। তো একটা হিজাব বা ফিমেল হওয়াটা সেটা তাকে প্রিভেন্ট করতে পারে নাই। তো যে তার ডিটারমিনেশন ছিল, তার পরিশ্রম ছিল, ডেডিকেশন ছিল, সবকিছু মিলিয়ে সি রিচ টু হার ডেস্টিনেশন। আসলে তোমাকে কোয়ালিফাইড হতে হবে, এটা ইম্পর্টেন্ট, তাই না? অন্য কোনো কিছু উন্নত বিষয় আটকে রাখতে পারবে না। সেই কারণে কিন্তু আমাদের দেশ থেকে ব্রেন ড্রেইন গুলো যে হচ্ছে, এটা একটা অন্যতম কারণ, তাই না? এক্স্যাক্টলি, সবাইকে অপরচুনিটি ওখানে গ্রহণ করতে পারছে। তাহলে এইসব মেয়েদের উৎসাহ আমাদের দেশে কি দেওয়া হয়? আমাদের দেশে আপনি যদি নিউ ইয়ারলি দেখেন, লিগ্যাল প্রফেশন, আমাদের বাংলাদেশের লিগ্যাল প্রফেশনের দিকে যদি দেখেন, মেয়েরা ভালো করতেছে। আপনি যদি দেখেন আমাদের সুপ্রিম কোর্টে, আমি যদি ভুল না করে থাকি, আমাদের প্রথম ফিমেল জাস্টিস ওয়াজ ম্যাডাম জাস্টিস নাজমুন আরা সুলতানা। উনি জুডিশিয়াল সার্ভিস থেকে এসেছেন, কিন্তু তারপর থেকে আমাদের লিগ্যাল প্রফেশন থেকে অনেকে জাস্টিস অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ছিলেন। এবং এখন আমাদের অ্যাপিলেট ডিভিশন একজন জাস্টিস আছেন, ম্যাডাম জাস্টিস ফারা মাহবুব অ্যাপিলেট ডিভিশন আছেন। এর বাইরেও যদি আপনি হাইকোর্টে দেখেন, আমাদের ফিমেল জাস্টিসের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে দিন দিন। তো এটা বলা যাবে না যে আমাদের মেয়েরা অনুপ্রাণিত হচ্ছে না বা আমাদের মেয়েরা পিছিয়ে যাচ্ছে, ওরাও সমান তালে এগিয়ে যাচ্ছে, আরো যাবে ইনশাআল্লাহ। তো যারা মনে করেন যে হিজাব একটা সমস্যা, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমরা দর্শকদের কাছ থেকে তোমার উদ্দেশ্যে দুটো প্রশ্ন পেয়েছি। আমরা সেই প্রশ্নগুলো আমাদের যে আমন্ত্রিত স্টুডেন্ট অনামিকা, সে তোমাকে করবে। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা যে কেউ আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে barrister.in25@gmail.com। আই রিপিট, barristers.in25@gmail.com। এই ঠিকানা যে কেউ প্রশ্ন পাঠাতে পারেন। আমরা প্রশ্নগুলো সিলেক্ট করি এবং কোয়ালিফাইড ব্যারিস্টারের উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠানে প্রশ্নগুলো ছুড়ে দিই। অনামিকা, তুমি যদি স্যারের উদ্দেশ্যে প্রথম প্রশ্নটা একটু করো। কুষ্টিয়া থেকে তানভীর আলম। কিছুদিন আগে আমাদের জাতীয় নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে অনেকেই অনেক ধরনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। দৃশ্যমান তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমার জানা নেই। শুধু নির্বাচন কেন, আমাদের দেশে অনেক আইনই আছে যা প্রয়োগই করা হয় না, এবং জনগণ এইসব আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলেছে। এই যদি অবস্থা হয়, তাহলে এই আইনগুলি তৈরি না করাই তো ভালো ছিল। আপনার কি মতামত? ইলেকশনে যে আচরণবিধিটা হচ্ছে সেটস অফ রেগুলেশনস ফর্মুলেটেড বাই দ্য ইলেকশন কমিশন টু এনশিওর ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন। আর it becomes operative from the day of the announcement of the schedule until the result published in the official gazette notification. Now আপনার যে কোশ্চেনটা ছিল আচরণবিধি লঙ্ঘনের যে প্রবণতা, দেখেন আচরণবিধি লঙ্ঘন প্রতিহত করার জন্য লোকাল যে রিটার্নিং অফিসার, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তার কাছে ইস্যুটা রেজ করা যায়। এছাড়াও ডিউরিং দিস পিরিয়ড আমাদের মোবাইল কোর্ট ইন অপারেশন থাকে। ইন এডিশন টু দ্যাট আর্মস ফোর্সকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ডিপ্লয় করা হয়েছে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু রিপোর্টেড হলে ইলেকশন কমিশন সেটা কগনিজেন্সে নিচ্ছে। তো এটা বলা যাবে না যে ইনঅ্যাডিকুয়েসি ছিল এতে, কিন্তু যেটা মূল ফ্যাক্টর আমি মনে করি যে আইনটাকে অমান্য করার যে প্রবণতা, সেই প্রবণতাটাই হচ্ছে মূল ইস্যুস। আর এর বাইরেও কিছুটা হয় পার্সোনালি, কোনো প্রার্থীর প্রতি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কারো না কারো হয়তো কিছু লিনিয়েন্সি থাকে, সে কারণে হয়ে থাকে। বাট অ্যাগেইন আমি বলবো যে এটা আইন তো আছে, আইনের প্রয়োগও আছে, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদেরকে এজ এ রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমাদের পার্টটা যদি করি, তাহলে হয়তো আপনার এই সমস্যাগুলো থাকবে। আরেকটা সমস্যা হচ্ছে, যেমন আইনকে যদি বৃদ্ধাঙ্গুল দেখানোর সুযোগ থাকে,
তখন কিন্তু আইন ইমপ্লিমেন্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? সেটা যে বললাম যে লোকাল ইনফ্লুয়েন্স এবং লোকালি যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকে তাদের কিছু পার্সোনাল লাইক ডিসলাইক থেকে হয়ে থাকে, কারোর প্রতি কিছুটা সফটনেস থেকে হয়ে থাকে। তো দেখেন এবছর আমরা প্রায় 17 বছর পর একটা ইলেকশন পেয়েছি। আপনি যদি ইন কম্পেয়ার টু আদার্স ইলেকশন, এটা অনেক ভালো ইলেকশন হয়েছে। আর যদি আমরা উই হোপ দ্য নেক্সট ইলেকশন এটা থেকে শিখে আমরা সেগুলো আরো ভালো হলে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের পরের প্রশ্ন যাওয়ার আগে আমরা একটা ব্রেকে যেতে হচ্ছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। অনামিকা স্যারের উদ্দেশ্যে তুমি প্রশ্ন যদি করো। বাগেরহাট থেকে সুমন মজুমদার, উন্নত বিশ্বে অনেক ছোট ছোট অপরাধের বিচার হয়, যার ফলে অপরাধ করা কিংবা অপরাধ করার প্রবণতা অনেকটা কমে যায়। আমাদের দেশে তো ছোট অপরাধগুলো পুলিশ আইনের আওতায় আনেই না। আপনার মতে এই বিষয়ে কি করা উচিত? কি করা উচিত এই বিষয়ে? আমি আমার পিছনের প্রশ্ন থেকে আসতে চাচ্ছি যে উইথ অ্যাগেইন আইন মানার প্রবণতাও থাকতে হবে। আমাদের দেশের সব অপরাধের বিচার হয় না, এটা আসলে লার্জ এক্সটেন্ট এটা সঠিক না, বিচার হচ্ছে। আর কিছু সব না, বলছে যে ছোট অপরাধের ছোট অপরাধ, অনেক সময় আমরা এই অপরাধগুলোকে সব অপরাধ যে ল এনফোর্সমেন্ট এজেন্সির সামনে সংগঠিত হচ্ছে বিষয়টা ওইরকম না। যে অপরাধগুলো বাইরে হচ্ছে সেটা আনরিপোর্টেড থেকে যাচ্ছে, যদি আনরিপোর্টেড থেকেই যায় সেটা তো বিচার হওয়ার সুযোগ নেই। আর এই ক্ষেত্রে বোথ সাইডকে সমানভাবে কাজ করতে হবে। আমাকে আইন মানার টেন্ডেন্সিও থাকতে হবে, আর যারা ল এনফোর্সমেন্টের দায়িত্ব আছে তাদেরকে সেটাকে কগনিজেন্সে নেওয়ার মতো থাকতে হবে। আপনি আনোয়ার ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন ইংল্যান্ডে ছিলাম তখন একটা আইন হয়েছিল যে প্রকাশ্যে ধূমপান করাকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছিল। কিন্তু এই আইনটা ইমপ্লিমেন্টেশন হওয়ার 1 বছর আগ থেকে কিন্তু প্রচারণা চালানো হয়েছিল যে আইন হোয়াটস ইটস অল অ্যাবাউট, যে পাবলিক প্লেস বলতে কি বোঝাবে, হোয়াট কনস্টিটিউট পাবলিক প্লেস, প্লেস, এগুলা ওয়াইডলি সার্কুলেট করা হয়েছে সাধারণ মানুষের যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। আর সেটাই তাদেরকে উৎসাহিত করে যে ওইটাকে মেনে চলার জন্য। কিন্তু আমাদের দেশে সেটার একটু ঘাটতি দেখা যাচ্ছে। সেই কারণে হচ্ছে আপনি দেখেন আপরাইজিং এর পরে আপনি আমাদের দেশে যেটা সচরাচর রাস্তায় বের হলে আমরা যা দেখি, যে প্রথম আইন লঙ্ঘনের ইনস্ট্যান্সটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে মোটর বাইক চালানো। ওনারা ট্রাফিক আইন মানতেই চাচ্ছেন না। তো এটা আসলে আপনি একেবারে আইন করে আইনের ইমপ্লিমেন্ট করে একটা সোসাইটিকে করা যায় না, তাহলে এটা তো রুল বাই ল হয়ে যাচ্ছে। আমরা রুল অফ লর কথা সবসময় বলে থাকি। তো আইন যেমন দরকার ঠিক একইভাবে আমাদেরকে আইনের প্রতি সম্মান দেখানোরও প্রবণতা থাকতে হবে। এই দুইটাই যখন পাশাপাশি আসবে তখন এই ছোটোখাটো অপরাধগুলো সমাজ থেকে দূরে সরে যাবে। থ্যাংক ইউ। অনামিকা, জি স্যার। খালি কি আইন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব, নাকি না আইনের বাইরেও অনেক শিক্ষা আমাদের প্রয়োজন আছে? স্যার, আমার মতে শুধু আইন দিয়ে কখনো রাষ্ট্র চালানো সম্ভব না। আইনের সাথে সাথে লাগবে আমাদের মানে নিজের অ্যাওয়ারনেস বা হচ্ছে গিয়ে আমাদের যে নৈতিক শিক্ষা, এগুলো সব কিছু যখন থাকবে তখনই হচ্ছে গিয়ে আইনটা প্রযোজ্য হবে। যেমন ব্যারিস্টার খলিল বলছিলেন যে ইংল্যান্ডে আইন কিছু ইন্ট্রোডিউস করার আগে অনেক প্রচারণা দেওয়া হয়, অনেক সচেতনমূলক বিষয়ে বলা হয়ে থাকে। এগুলো খুব প্রয়োজন, তাই না? মানুষকে একটু সচেতন করা, এগুলো খুবই প্রয়োজন। তাই আইনকে, আমাদের দেশে আইনকে তো মানুষ ভয় পায়। ভয় পায় না? হ্যাঁ, একটু ভয় পাওয়া উচিত নাকি না উচিত না? না স্যার, আইনকে কখনোই ভয় পাওয়া উচিত না। আইন এমন হওয়া উচিত যেখানে মানে আপার ক্লাস হোক বা লোয়ার ক্লাস হোক, সবাই যাতে ন্যায় বিচার চেতে পারে, ন্যায় বিচারের কাছে আসতে পারে, সবাই যাতে ন্যায় বিচার পায়। তো আইনকে কখনোই ভয় পাওয়া উচিত না। আর আমাদের এরকম সিস্টেমটা আমাদের সবাইকে মিলে ডেভেলপ করা উচিত। তো তোমাকে যদি আইনমন্ত্রী বানিয়ে দেই, জি স্যার, তাহলে আইনের শাসনের জন্য তুমি কি করবে বলো তো? আমি আইনের শাসনের জন্য সর্বপ্রথম যেটা বললাম, আমি চেষ্টা করব যে এমন একটা সোসাইটি ক্রিয়েট করা যেখানে আপার অ্যান্ড লোয়ার ক্লাসের মধ্যে কোনো যাতে লেভেল না থাকে। সে যত বড় মিনিস্টার এমপি যতই যাই হোক না কেন, সে যে যা প্রিভিলেজ পাচ্ছে, একটা লোয়ার ক্লাস, সেটা রিক্সাওয়ালাই হোক না কেন, সেও যাতে সেই প্রিভিলেজটা পায়। দুজনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি থাকে। কার্ল মার্কস যেরকম একটা মানে লেভেললেস সোসাইটি চেয়েছিলেন, ওই রকম যাতে হয়। কার্ল মার্কস তো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা চেয়েছিলেন, কিন্তু আমাদের তো সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা না এখানে। তাহলে খুব যে বেশি সম্ভব হবে তা কিন্তু না, তাই না? সবকে এক লেভেলে নিয়ে আসা এই সমাজ ব্যবস্থায় চেষ্টা করতে হবে। রাইট, ওকে। ইব্রাহিম খলিল, একটা রিপোর্ট আমরা দেখি টিভি স্ক্রিনে
এটা হচ্ছে স্যার ব্যারিস্টার রবার্ট চেম্বার্স, সেকেন্ড চিফ জাস্টিস অফ কলকাতা, কলকাতার সেকেন্ড চিফ জাস্টিস ছিলেন। আগে রিপোর্টটা দেখি, তারপরে আমরা এ বিষয়ে একটু কথা বলবো। কলকাতা সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রধান বিচারপতি ছিলেন ব্যারিস্টার স্যার রবার্ট চেম্বার্স। 1761 সালে তিনি বারেট ল ডিগ্রি লাভ করেন এবং 1766 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভেনেরিয়ান প্রফেসর অফ ইংলিশ ল নিযুক্ত হন। তার বাবাও ছিলেন একজন অ্যাটর্নি। ব্যারিস্টার রবার্ট চেম্বার্স ছিলেন বিখ্যাত ইংরেজি লেখক স্যামুয়েল জনসনের সমসাময়িক ও বন্ধু। 1777 সালে তিনি নাইটহুড উপাধি লাভ করেন। 1783 সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ব্যারিস্টার স্যার ইম্পে কে ইংল্যান্ডে রিকল করা হলে ব্যারিস্টার স্যার রবার্ট চেম্বার্স ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1791 সালে ব্যারিস্টার স্যার রবার্ট চেম্বার্স কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে স্থায়ীভাবে নিযুক্ত হন। 8 বছর এই দায়িত্ব পালন করার পর 1798 সালে তিনি ইংল্যান্ডে ফিরে যান। 1774 সালে রয়্যাল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য ও ভাস্কর জোসেফ উইলটনের কন্যা ফ্রান্সিস উইলটনকে তিনি বিয়ে করেন। তাদের 7টি সন্তান ছিল। ব্যারিস্টার স্যার রবার্ট চেম্বার্স দীর্ঘদিন ভবানীপুরে এবং পরবর্তীতে কাশীপুরের একটি বাগান বাড়িতে তার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন বাস করতেন। ভারতে অবস্থানের শেষের দিকে ব্যারিস্টার স্যার চেম্বার্সের শরীর ভেঙে পড়ে। 1802 সালে তিনি আবার ইংল্যান্ড থেকে দক্ষিণ ফ্রান্সের আরামদায়ক আবহাওয়ায় ভ্রমণে বের হন। ফ্রান্সে অবস্থানকালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। 1803 সালের মে মাসে প্যারিসেই তিনি মৃত্যুবরণ করেন। লন্ডনের টেম্পল চার্চে তাকে সমাহিত করা হয়। রিপোর্টটা তো দেখলাম আমরা। জি। স্যার রবার্ট চেম্বার্স সম্পর্কে কিছু বলবো? উনি তো ব্ল্যাকস্টোন চেম্বার্স থেকে এসেছিলেন আমি যতদূর জানি। আর ওনার প্র্যাকটিস, ওনার সমসাময়িক ওনারা যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিল সেটা ট্রুলি ইংলিশ জুডিশিয়াল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। আর যেটার কি স্ট্যান্ডার্ডটা ছিল ফেয়ারনেস, ইকুয়ালিটি অ্যান্ড এই ফেয়ার ট্রায়াল, এই ফেয়ার ট্রায়াল। এবং এরা অনেক কোয়ালিফাইড ব্যারিস্টাররা ছিলেন যারা আগে জাস্টিস হইতেন, সবাই কোয়ালিফাইড ছিল। হ্যাঁ, অনেক ডিগ্রি, ভালো ভালো ইউনিভার্সিটি, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে। অ্যাপয়েন্টমেন্ট আসলে হয়তো অন দি বেসিস অফ দি কোয়ালিটি, হ্যাঁ, লয়ালিটি অন আদার্স। তো যে কারণে আর ইংলিশ জুডিশিয়াল যে সিস্টেমটা এটা একদিনে এই স্ট্যান্ডার্ডে আসে নাই। যদি হিস্ট্রিক্যালি দেখেন ওভার থাউজেন্ডস অফ ইয়ার্স থেকে আজকের এই স্ট্যান্ডার্ডটা সেট হয়েছে। তো আর রবার্ট চেম্বার্স তারই একটা রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এবং এখনো তারা সেই কোয়ালিটিটা কিন্তু ইংল্যান্ডে মেনটেন করছে না। যাদের সাথে কিন্তু পার্সোনাল রিলেশন মেনটেন করা কারো দ্বারা সম্ভব নয়। এবং আপনি তো এই জানেন যে একজন ব্যারিস্টার তার ক্লায়েন্ট কনফারেন্সিং এর একটা আছে, রুলস আছে। তার বাইরে গিয়ে একটা ক্লায়েন্ট ভিজিটও করতে পারে না। যেখানে আমরা এখানে ইজিলি ক্লায়েন্ট আমাদের অ্যাক্সেসটা পাচ্ছে, সেখানে কিন্তু ক্লায়েন্টও পাচ্ছে না। অন্যদের তো অনেক পরের বিষয়। আচ্ছা অনামিকা, তোমার কাছে আসি। ড্রাইভিং উইদাউট ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, ড্রাইভিং উইদাউট ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, এটা কিন্তু একটা অফেন্স, তাই না? স্যার। তাই না? তো আমাদের দেশে তো প্রতি মুহূর্তে এগুলো ঘটছে। তুমি কি ব্যবস্থা নিতে চাও বিষয়ে? আমি যেটা করতে চাই, প্রথমত আমাদের যে ট্রাফিক লর যে সিস্টেমটা ওইটা হচ্ছে গিয়ে আরেকটু স্ট্রং করতে চাই, যাতে হচ্ছে গিয়ে যদি কেউ নাম মানে দেয় যাতে পেনাল্টি ইম্পোজ করা হয়। আর তারপরে হচ্ছে গিয়ে মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা, যে যাতে ড্রাইভাররা নেগলিজেন্সি ড্রাইভ না করতে পারে ওইটার জন্য পদক্ষেপ নিতে চাই। তারপরে হচ্ছে গিয়ে টেকনোলজি যাতে আরও অ্যাডভান্স হয়, যাতে হচ্ছে গিয়া মানে যে কেউ হচ্ছে গিয়ে যদি নিয়ম অমাননা করে তাইলে হচ্ছে গিয়ে সে মানে কোনোভাবে বেঁচে না যায়, সেই ব্যবস্থা আমাদের করা উচিত। তুমি আর কিছু বলতে চাও অনুষ্ঠানে এসে? কি কেমন লাগছে তোমার? জি স্যার, প্রথমত আমি একটু কনফিউজ, কারণ আমি আগে কখনো আসিনি। তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বন্ধুদের উদ্দেশ্যে এটাই যে হচ্ছে গিয়া আমার যে ফ্রেন্ডরা আছে আমি হচ্ছে গিয়া তাদেরকে বলতে চাচ্ছি যে আমরা সবাই মিলে, যেটা বললাম একটু আগে, আমরা সবাই মিলে যদি হচ্ছে গিয়া দেশের জন্য বা সমাজের জন্য করতে পারি, দেন কেন না আমরা সবাই মিলে কিছু করি, নিজেরই তো দেশ। সবাই তো একসাথে মিলা খুব কঠিন কাজ একটা। হ্যাঁ, সবাই একসাথে মিলা অনেক কঠিন কাজ। এখন কঠিন হলেও অবাস্তব তো আর না। রাইট, ওকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে ব্যারিস্টার ইব্রাহিম খলিল। হাইকোর্টের কি অবস্থা এখন? হাইকোর্টে আপনার যেটা চেঞ্জ, অনেক বড় ধরনের চেঞ্জ, যেটা আপনি হয়তো নোটিস করে থাকবেন, যে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে জাস্টিস নিয়োগের একটা নীতিমালা হওয়া দরকার, আমাদের জুডিশিয়ারির একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েট দরকার। তো জুলাই আপরাইজিংয়ের পরে এই দুটা কাজ করা সম্ভব হয়েছে। তো আমাদের ইন্ডিপেন্ডেন্ট একটা সচিবালয় হয়েছে এখন। তারপর আমাদের সুপ্রিম কোর্টের জাস্টিস নিয়োগের জন্য একটা অর্ডিন্যান্স হয়েছে। এখন
কারা জাস্টিস নিয়োগ হচ্ছেন, এটা সার্কুলার হচ্ছেন, যারা ইন্টারেস্টেড হচ্ছেন তারা অ্যাপ্লাই করতে পারতেছেন, কারা অ্যাপ্লাই করতে পারতেছেন, কারা জাস্টিস নিয়োগ পাচ্ছেন, কারা বাদ পড়তেছেন, এটা দেখে একটু বোঝা যাচ্ছে, বোঝা সহজ হচ্ছে যে না কারা আছে কোয়ালিটি অনুযায়ী নিয়োগটা পাচ্ছে কিনা, এটা দেখা হচ্ছে। তো আমি বলবো দিস দ্য বিগিনিং, আর এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যাবে। আরও এই যদি আপনি লাস্ট অ্যাপয়েন্টমেন্টটা দেখেন, তার আগের অ্যাপয়েন্টমেন্টগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে দেখবেন এই অ্যাপয়েন্টমেন্টটা অনেক ভালো হয়েছে ইন টার্মস অফ দি কোয়ালিটি। তো এটা যেহেতু প্রথমবার, সেকেন্ড টাইমে এটা থেকে আরও একটু ডেভেলপড হবে। তো আই হোপ ফর দ্য বেস্ট, যে ভালো কিছু খুশি তাহলে তুমি? অনেক খুশি আমরা, অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যে ভালো কোয়ালিটি সম্পন্ন লোকজন আগ্রহী হচ্ছে জাস্টিস হিসাবে। না না, সঠিক বিচার পাচ্ছে বিচার, এটা তো ইন এ নাইট চেঞ্জ হবে না, এটা গ্র্যাজুয়ালি হবে। আমরা গত 15 বছরে জুডিশিয়ারির উপর আনডিউ যে ইন্টারফিয়ারেন্সটা দেখেছি, সেখান থেকে গ্র্যাজুয়ালি আমরা সরে আসতেছি, যেটা সুফল পেতে হয়তো একটু সময় লাগবে, বাট আই এম রিয়েলি হোপফুল যেটা আমরা পাবে। হোপ ফর দ্য বেস্ট। এনিওয়ে, থ্যাংক ইউ ব্যারিস্টার ইব্রাহিম খলিল। অনামিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।